নিরঙ্কুশ জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। অন্তর্বর্তী সরকারের আমলে রিজার্ভ বাড়লেও রপ্তানি আয় কমায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনী হাওয়া পুঁজি বাজারে 5 মাস পর গত সপ্তাহে দৈনিক লেনদেন ঠেকেছে 800 কোটি টাকায়, বেড়েছে সূচক ও মূলধন। আবারও জেড ক্যাটাগরির দখলে দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানি। রাজধানীতে ঊর্ধ্বমুখী মুরগির বাজার, বাড়ছে সবজির দর। সরবরাহ সংকটই কারণ দাবি বিক্রেতাদের। স্থিতিশীল চাল সহ মুদি পণ্য নির্বাচনী ডামাডোলে জমেনি রমজানের বেচাকেনা। বসন্ত ভালোবাসায় চাঙা যশোরের ফুল বেচাকেনা। কক্সবাজারে বেড়েছে পর্যটক আনাগোনা। মাতোয়ারা সমুদ্র স্নানে নিরাপত্তায় সজাগ ট্যুরিস্ট পুলিশ। এবং তাইওয়ান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই। মার্কিন পণ্যের উপর সব শুল্ক প্রত্যাহারের ঘোষণা তাইপের। আমদানি শুল্ক 20 থেকে কমিয়ে 15% করবে ওয়াশিংটন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। রেকর্ড জয়ে সরকার গঠনের পথে বিএনপি, তবে বেশ কিছু জটিলতার মধ্যে এগিয়ে যেতে হবে নতুন সরকারকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অংশীজনরা। এছাড়া কর্মসংস্থান তৈরি সহ অর্থ ও বাণিজ্য সংকট কাটাতে কাজে লাগাতে হবে পূর্বের অভিজ্ঞতা। দেন দরবারে সহজ শর্তে জোর দিতে হবে বিশ্ব বাণিজ্যেও। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। গণ অভ্যুত্থান থেকে গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ম্যান্ডেটে 2 শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠনের অপেক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপি। 1.5 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের মসৃণ পথ রচনা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও বিএনপিকে বেশ চাপে ফেলবে দেশের সার্বিক অবস্থা। একদিকে রাজনৈতিক জীবনে দেশের দীর্ঘদিন শূন্যতার পর প্রথম সরকার প্রধানের দায়িত্ব নেবেন তারেক রহমান। অন্যদিকে আওয়ামী শাসন আমলে ধ্বংস হওয়া কাঠামো মেরামত, বিভিন্ন খাত সংস্কার, রাজনৈতিক মেলবন্ধনে স্থিতিশীল পরিবেশ তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। আইন শৃঙ্খলা, দেশের যে অবনতি হয়েছে বা মানুষের যে জননিরাপত্তার ক্ষেত্রে যে একটা ঘাটতি তৈরি হয়েছে সেটি পূরণ করা, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতাটা দমন করে সেখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। নতুন সরকারকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। নরবরে আর্থিক প্রতিষ্ঠান যখন তখন মূল্যস্ফীতির চোখ রাঙানি, রফতানি সম্প্রসারণ, অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি সহ রয়েছে বছরের শেষ সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন। অংশীজনদের পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে দ্বিপাক্ষিক বাণিজ্যে জোর দিতে হবে বাংলাদেশকে। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তাকে যাত্রা শুরু করতে হবে এবং সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এই সরকার আগামী দিনে তাদের 5 বছরের যে পরিকল্পনা, জনগণের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছে সেগুলো বাস্তবায়নের জন্য একটা অর্থনৈতিক আমরা বলবো যে সমৃদ্ধ না হলেও একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের এখন উচিত হবে যে অনেকগুলি বাইল্যাটারাল এফটিএ এর দিকে মনোযোগ দেওয়া, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউকে যেখানে আমাদের আরএমজি সেক্টরের একটা বড় রকমের ভূমিকা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাউথ ইস্ট এশিয়া। কারণ আমাদের ইমিডিয়েট নেইবার হিসেবে মায়ানমারের সাথে সম্পর্কটাকে এখন বাণিজ্যের ভিত্তিতে দেখা দরকার, হিউম্যানিটেরিয়ান বা পলিটিক্যাল ভিত্তিতে না, যেটা আমাদেরকে সহায়তা করবে আসিয়ান এবং অন্যান্য মার্কেটগুলিতে অ্যাক্সেসের জন্য। দলীয় শৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিএনপিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে আর কি। 2/3 যে সংকটটা আমরা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে দেখছি, যে দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে যায়। হয়তো দলের প্রধানের মধ্যে হয় না, কিন্তু দলের সর্বস্তরে যে আমরা সব কিছুর মালিক এখন আমরা, সুতরাং ওই যে সমস্যাটা, এটা হবে বড় সংকট। বিএনপির হাত ধরে নতুন বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হওয়ার আশা বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৈধ পথে রেমিট্যান্স এনে রিজার্ভ বাড়াতে অন্তর্বর্তী সরকার মুনশিয়ানা দেখালেও ভাটা পড়েছে রফতানি আয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে নির্বাসনে পাঠিয়েছে নিম্নগামী মূলধনী যন্ত্রপাতির আমদানি আর ব্যাক টু ব্যাক এলসি। এই সরকারের আমলে শুধু বিদেশি বিনিয়োগই কমেনি, ঋণ ছাড় আর ঋণের প্রতিশ্রুতি দিতে নির্বাচিত সরকারের অপেক্ষায় উন্নয়ন সহযোগীরা।
এই অবস্থায় ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আগামী সরকারকে কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে আয়ের সুযোগ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আগামী মাসেই ডলার নিয়ে অস্থিরতা কেটে যাওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। From December, I can assure you there will be no shortage of foreign currency in Bangladesh. নানা রকমের জটিলতা ব্যাংকের সাথে এলসি হচ্ছে না টাইমলি। ডলারের জন্য ব্যবসায়ীদের এমন ক্ষোভ, হতাশা, মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাফেদার বহুমুখী উদ্যোগ, আমদানি ব্যয় কমাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর কড়াকড়ি, পড়তে থাকা রিজার্ভ ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় এমন নানা দৃশ্য দেখতে হয়েছে আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলের শেষ দিকে। অবশ্য অর্থনীতির কালো বিড়াল ধরতে শ্বেতপত্র করা অন্তর্বর্তী সরকারের আমলে বদলে গেছে সেই দৃশ্যপট। মুদ্রাবাজারে ডলার সংকট তো নেই, উল্টো ওভারফ্লোর ঝুঁকি মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংক থেকে কদিন পরপরই ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকে প্রায় সংকটে ফেলা রিজার্ভ স্ফীত হতে হতে আবার ছাড়িয়েছে 34 বিলিয়ন ডলার। বৈধ পথে রেকর্ড গড়ে প্রবাসী আয় দেশে নিয়ে আসার ক্ষেত্রেও মুনশিয়ানা দেখিয়েছে ইউনূস সরকার। এরপরও গেল 6 মাস ধরে কমতে থাকা রপ্তানি আর পরিসংখ্যানকে সামনে এনে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন ভালো নেই তারা। ভোগ্যপণ্য থেকে শুরু করে মূলধনী যন্ত্রপাতি, ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তিতে নেতিবাচক ধারাবাহিকতায় মিলছে না উপচে পড়া ডলার রিজার্ভের স্বস্তি স্তুতি। আমাদের রপ্তানিতে ধস নামছে, এই সময়ে আমরা কিন্তু কোনো ধরনের প্রণোদনা কিংবা কোনো সহযোগিতা আমরা পাই নাই। আমরা জোর করে ভালো আছি, বাট মনে জোর করে ভালোর সময় মানে আমাদের পুরিয়ে গেছে। অনেকগুলো কারণ, তার মধ্যে আমাদের এই সরকার খুব যে একটা ব্যবসা বান্ধব ছিল তা তো না। বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা এই সরকারের আমলেই বিডার আমন্ত্রণে দল বেঁধে বিদেশি বিনিয়োগকারী এসেছেন ঢাকায়। যদিও বিনিয়োগ কমার পরিসংখ্যান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানাচ্ছে কমছে বিদেশি ঋণের প্রতিশ্রুতি ও প্রতিশ্রুত ঋণের অর্থ ছাড়ও। 20 বছরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্নে। স্থবির বিনিয়োগে বাড়েনি কর্মসংস্থানের সুযোগ। চ্যালেঞ্জটা থাকবে, এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করেই আমাদের টিকে থাকতে হবে, এই শিল্পকে টিকে রাখতে হবে। বিগত 18 মাসে আমরা সরকারকে এমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি, কিন্তু ওনাদের মধ্যে একটা জিনিস দেখতে পেরেছি, ভীষণ ব্যস্ততা। মানে কি, পুরো পরিত্যক্ত আমরা। অপচয় দুর্নীতির লাগাম টানতে সংকোচনমুখী বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নে ধীর গতির রেকর্ডও হয়েছে গেল কয়েক মাসে। উন্নয়নকে টেকসই করতে নেওয়া নানা সংস্কারের মধ্যেই গেল অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে নেমেছে 3.69%। আমাদের 5-6% গ্রোথ হচ্ছে। কোনো রিফর্ম না করে অর্থনীতির যে গতি, এটাকে একদম ডিরেকশন চেঞ্জ করতে হবে, না করলে 2 বছরের মধ্যে মানুষ কিন্তু হতাশায় পড়বে। এমন বাস্তবতা জনসমর্থনে নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জ, বিনিয়োগে বাণিজ্যিক প্রাণ সঞ্চার করে আয়ের পথ বাড়ানো, শিল্পমুখী অর্থনীতির কাঁচামালের যোগান দিতে কৃষিকে গুরুত্ব দিয়ে অতিকথনেও না কমা মূল্যস্ফীতির লাগাম টানা, সামাজিক সুরক্ষা খাতের অপচয় রোধ করে বেশি সংখ্যক মানুষের কাছে সুবিধা পৌঁছে দেয়া। আমাদের মূল্য স্তর এখনো অনেক বেশি এবং সাধারণ মানুষের জীবনযাপন, তাদের যে ক্রয় ক্ষমতা, এটার উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং এটাকে সামাল দেওয়াটা একটা বড় কাজ হবে। সরকারের শেষ সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াতে নতুন পে স্কেল করলেও তা দায়িত্ব চাপিয়েছে নির্বাচিত সরকারের কাঁধে। রাজস্ব বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই। ন্যূনতম 15% ট্যাক্স রেশিও হওয়া উচিত। এতক্ষণ তথ্যপাতের আলোকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের যে বিশ্লেষণ আপনারা শুনলেন, যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে ধরা হচ্ছে। আর এই সব কিছু খুব সহজে জনগণের কাছে পৌঁছে দিতে আগামীতে ক্ষমতায় আসা, অর্থাৎ সরকার গঠন করা রাজনৈতিক দলকে অবশ্যই থামাতে হবে লাল ফিতাবন্দি, আমলাতন্ত্রের দৌরাত্ম্য এবং স্বচ্ছতা নিশ্চিতে হাঁটতে হবে অনলাইনের পথে। এই পরামর্শও দিচ্ছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের ছুটি শেষে শুরু হয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। বিস্তারিত জানাতে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ এবং ঝুঁকির মুক্ত রাখতে সরকার বন্ধ রেখেছিল সীমান্তবর্তী জেলাগুলোতে বন্দরের কার্যক্রম এবং পাসপোর্টধারী যাতায়াত। তবে আমরা দেখতে পেয়েছি, বলা যায় সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে আবারও শুরু হয়েছে বাণিজ্যিক কার্যক্রম এবং 2 দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত। বেনাপোল বন্দর দিয়ে গত
বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 3 দিন বন্ধ ছিল আমদানি রপ্তানি বাণিজ্য এবং ভোটের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি বন্ধ রাখা হয়েছিল দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত। আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি এবং রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। সকাল 11টা পর্যন্ত ভারত থেকে প্রবেশ করে প্রায় 40টি বিভিন্ন ধরনের ট্রাক। এই সমস্ত ট্রাকে ছিল শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে 45 ট্রাক এবং এই 45 ট্রাকের মধ্যে ছিল বিভিন্ন ধরনের কেমিক্যাল, মাছ এবং ওয়ালটন সামগ্রী। তবে গত বছরের 5ই আগস্টের পর সরকার পরিবর্তনে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে বন্ধ রয়েছে পাটজাত পণ্য, তৈরি পোশাক ও গার্মেন্টস রপ্তানি। ভোটের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি বেনাপোল বন্দর দিয়ে বন্ধ রাখা হয়েছিল পাসপোর্টধারী যাতায়াত। তবে গতকাল থেকে আবারও পাসপোর্টধারী যাতায়াত শুরু হয়েছে। গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছিল মাত্র 545 জন পাসপোর্টধারী। ভ্রমণ খাতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে পাসপোর্ট যাত্রী বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে প্রায় 80% কমে গেছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন টানা 3 দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের কারণে বেনাপোল বন্দরে পণ্য জট তৈরি হয়েছিল। যারা বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছেন দ্রুত যাতে এই সমস্ত পণ্য খালাস হয় আজ, সেই ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। এছাড়া পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকায় কিন্তু চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ সহ নানান জরুরি কাজে কিন্তু অনেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারেনি। এখন ইমিগ্রেশন বা বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এই সমস্ত পাসপোর্ট যাত্রীরা যাতে তাদের প্রয়োজনীয় কাজ মেটাতে ভারতে যেতে পারে বা ভারত থেকে বাংলাদেশে আসতে পারে, তার জন্য কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। একটি কথা আপনাকে বলে রাখি যে বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ কিন্তু রয়েছে এই শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক এবং গার্মেন্টস সামগ্রী এবং যে সমস্ত পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, তৈরি পোশাক। তবে 5ই আগস্টের পর কিন্তু আমরা দেখতে পেয়েছি বাণিজ্য এবং ভ্রমণ খাতে নিষেধাজ্ঞার কারণে কিন্তু বাণিজ্য এবং ভ্রমণ খাতে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। তবে সাধারণ ব্যবসায়ীরা মনে করছেন যে নির্বাচন দেশে অনুষ্ঠিত হয়ে গেছে এবং নতুন সরকার গঠনের পর ভারতের সাথে যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত আবারও স্বাভাবিক হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর দিয়ে ভোট শেষে আমদানি রপ্তানি বাণিজ্য আর পাসপোর্ট যাত্রীর যাতায়াত আবারও চালু হয়েছে তার সর্বশেষ। আজিজুল হক জানাচ্ছিলেন বেনাপোল স্থলবন্দরের খবর। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। মাননীয় প্রধান উপদেষ্টা গণভোটের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে বলেছিলেন, একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হবে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি। পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই। তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়াই হলো গণতান্ত্রিক পথের মূল ভিত্তি। এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন। জনগণ তার আহ্বানে সাড়া দিয়েছেন। সংস্কারের পক্ষে জনরায় এসেছে। গণভোটে দেয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। জনগণের এই রায় হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুত ভয়ে লড়াই করেছেন, তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি। তাদের দেয়া দায়িত্ব পালনের জন্য জনগণের অঙ্গীকার। প্রায় 16 বছর ধরে যে বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, নির্যাতিতের হাহাকার, তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জন আকাঙ্ক্ষার প্রকাশ। সার্বভৌম জনগণের অভিপ্রায়ের যে প্রকাশ ঘটেছিল 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাই পুনর্বার এই রায়ে প্রকাশিত হলো। আমাদের এই বিষয়গুলো বিস্তৃত হবার সুযোগ নেই। গণভোটের প্রচার ও জনসচেতনতা তৈরির কাজে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি, তার জন্য
আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। রাজনৈতিক দলসমূহ, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জনসমাজ বা সিভিল সোসাইটির সদস্য ও গ্রামাঞ্চলের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো প্রচারের কাজে ব্যাপকভাবে সাহায্য করেছেন। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই জুলাই শহীদদের পরিবার, জুলাই যোদ্ধা, জুলাই রাজবন্দী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সুশাসনের জন্য নাগরিক সুজন, চাকুরিতে বয়সসীমা বৃদ্ধি, সাধারণ শিক্ষার্থীদের কথা। তাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। যাব পরের খবরে। ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন 5 মাস পর উঠেছে 800 কোটির কাছাকাছি, বেড়েছে বাজার মূলধনও। তবে দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির পুরো তালিকা দখলে রেখেছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। ঢাকার পুঁজিবাজার ত্রয়োদশ নির্বাচন মুখর গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 3 দিনের লেনদেনে প্রধান সূচকে যোগ হয়েছে 165.56। অবশ্য প্রথম কার্যদিবসে সূচক খানিকটা পড়ে গেলেও ঘুরে দাঁড়িয়েছে পরদিনই। এরপর থেকে টানা ঊর্ধ্বমুখী। আগের সপ্তাহেও যোগ হয়েছিল 80 পয়েন্ট। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটিতে যাওয়ার আগে বেড়েছে দৈনিক লেনদেনও। শেষ কার্যদিবস মঙ্গলবার, যা পার হয় 790 কোটি টাকা। এর আগে ঢাকার পুঁজিবাজারে এর বেশি 949 কোটি 97 লাখ টাকা লেনদেন হয়েছে 5 মাস আগে 10 সেপ্টেম্বর। সূচকে মূলধনে ঊর্ধ্বমুখী গেল সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় 10টি দখল নিয়েছে সবচেয়ে বাজে খ্যাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। এমন ঘটনা ঘটেছিল গেল নভেম্বরের তৃতীয় সপ্তাহেও। খাতভিত্তিক লেনদেনে সিরামিক, কর্পোরেট বন্ড, আর্থিক প্রতিষ্ঠান ও টেক্সটাইল বাদে 21টির মধ্যে ব্যাংক, বিমা সহ 17টিতেই কমেছে গড় লেনদেন। এর আগের সপ্তাহে লেনদেন কমেছিল 9 খাতে। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেখছেন এই সময়ের বাণিজ্য। সরবরাহ সংকটে পড়ে রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগি ও সবজির দাম। রমজানের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিনেও তেমন একটা জমেনি বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাতে গোনা আর কয়েকদিন বাদে কিন্তু পবিত্র রমজান মাস, আর আজ কিন্তু রমজানের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিন শনিবার। তবে রমজানের বাজার কিন্তু এখনো পর্যন্ত তেমন একটা জমজমাট হয়ে পারেনি। আমি সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেছি। বাজারে কিন্তু সকাল থেকেই ক্রেতাদের সমাগম তেমন একটা চোখে পড়েনি আমাদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ক্রেতার সংখ্যা বাড়লেও সেই সংখ্যাটাও কিন্তু তেমন একটা উল্লেখ করার মতো না। রমজানের আগ দিয়ে বাজারে যে জমজমাট অবস্থা আমরা প্রতি বছর আমাদের চোখে পড়ে, এবছর কিন্তু সেটার চিত্র একটু ভিন্ন। যেহেতু নির্বাচনের কারণে অনেকেই নিজের গ্রামের বাড়িতে গেছেন, তাই এখনো বাজারে কিন্তু ক্রেতার দেখা নেই বললেই চলে। বিক্রেতারা কিন্তু জানিয়েছেন এই নির্বাচনের কারণে কিন্তু গেল 3 দিন বাজারের সবজির সরবরাহ কিন্তু বেশ কম ছিল। এই কারণে কিন্তু সবজির দামও কিন্তু একটু চড়ে গেছে। এই যেমন সপ্তাহ ব্যবধানে হালিতে 40 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে লেবুর দাম। প্রতি হালি কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকা পর্যন্ত। বেগুনের দাম কিন্তু বেড়েছে। রমজানের যে পণ্য অনেক বেশি প্রয়োজন, সব থেকে বেশি ব্যবহৃত হয় ইফতারে, সেই বেগুনের দাম কিন্তু প্রায় কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া কাঁচামরিচের দামও কিন্তু বেশ বেশি, কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। এছাড়া ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 60 টাকায়। এই দাম কিন্তু বাড়ার কারণে কিন্তু ক্রেতারাও কিন্তু বেশ ক্ষুব্ধ। তারা বলছেন রমজানের আগ দিয়ে এভাবে সবজির দাম চড়ে যাওয়াটা কিন্তু তাদের জন্য কিন্তু বেশ সুখকর বিষয় না। এছাড়াও কিন্তু তবে কিন্তু দানাদার যে পণ্য, মুদি পণ্যের দাম কিন্তু বেশ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। এ নিয়ে কিন্তু ক্রেতারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। কারণ বাজার থেকে যুক্ত হয়েছিলেন অন্তরা সেন। দেখছেন এই সময়ের বাণিজ্য। ভালোবাসা দিবসে প্রত্যাশা মতো দাম পেয়েছেন যশোরের ফুল চাষিরা। চাষি নেতাদের দাবি পূরণ হয়েছে তাদের লক্ষ্যমাত্রা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই দুই দিবসকে কেন্দ্র করে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের বাজার থাকে তুঙ্গে। এবার শুধু বসন্ত ভালোবাসা দিবস নয়, যোগ হয়েছিল 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের উৎসব আমেজ। এতে বাড়তি চাহিদা মিটিয়ে ভালো ব্যবসা করছেন যশোরের ফুল চাষিরা। মোটামুটি ভালো, আমরা অক্টোবরতে এই পর্যন্ত মোটামুটি ভালো পাইছি। তাতে একটু হয়তো দাম কমে থাকবে, আবার যদি পরে থেকে আবার কিছু বাড়বে, এইভাবে যাচ্ছে বুঝছেন। সাধারণ জনগণ ভাবছিলাম যে নির্বাচনের কারণে হয়তো বাজারে কোনো এফেক্ট আসতে পারে, কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। চাষি ও ব্যবসায়ী নেতাদের দাবি, ভালোবাসা দিবসকে ঘিরে প্রায় 12 কোটি টাকার ফুল বিক্রি করেছেন তারা। সব মিলিয়ে পুরো মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব হয়েছে। আমাদের যে লক্ষ্যমাত্রাটা ছিল যে আমরা 100 কোটি বা 115-20 কোটি টাকার ভিতরে আমাদের ফুল বেচা কেনা হয়ে থাকে, তো আমাদের যে বাজার আমরা পাচ্ছি, আমি যেহেতু আজ 30 থেকে 35 বছর এই ফুলের সাথে জড়িত, তো আমি এত সুন্দর বাজার আমি আর কখনোই দেখিনি। কৃষি বিভাগের তথ্য মতে যশোর অঞ্চলে প্রায় 7000 চাষি 641 হেক্টর জমিতে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, লিলিয়াম সহ 13 ধরনের ফুল চাষ করেন, যা দেশের মোট চাহিদার 70%ই পূরণ করে। সময় সংবাদ, যশোর। বসন্ত ভালোবাসার আমেজে যেন ভিন্ন এক রং লেগেছে সাগর তীরে। বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। রুবেল, শীতের বিদায়, বসন্তের শুরু, তার উপর বিশ্ব ভালোবাসা দিবস, এইসব মাঝেও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতি বছর যে লাখ লাখ পর্যটক সমাগম হয়, এবারে জাতীয় নির্বাচনের কারণে সেটির কিছুটা ভাটা পড়েছে। যেহেতু আজকে কর্মদিবস, তার উপর হচ্ছে যেহেতু দূরপাল্লার যানবাহনগুলো চলেনি, সেক্ষেত্রে কক্সবাজারে আজকে বিশ্ব ভালোবাসা দিবস বা বসন্তকে কেন্দ্র করে যেভাবে পর্যটক আসার কথা ছিল সেই রকম পর্যটক আসেনি। তারপরও আমরা লক্ষ্য করছি বেলা যতই বাড়ছে, বিভিন্ন জায়গা থেকে, দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসছেন এবং তারা সমুদ্রে নেমে পড়ছেন। তবে সূর্যের যে করতাপ, সেটির কারণে অনেকটাই পর্যটক যারা এসেছেন তারা কিন্তু কিটকটে বসে সমুদ্র উপভোগ করছে। আর অনেকে আমরা লক্ষ্য করছি সমুদ্রে যে নোনা জল, সেই নোনা জলে বসে তারা যেমন সমুদ্র স্নান করছে, ঠিক তেমনি বালিয়াড়িতে বসেও কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে তারা বালুচরে খেলছে অথবা অনেকে ঘোড়ার পিঠে চড়ছে, সেসব দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। অনেকে আমরা লক্ষ্য করেছি সকালে প্রিয়জনের হাত ধরে গোলাপ ফুল নিয়ে সমুদ্র সৈকতে নামতে, আবার অনেকেই পরিবারের পরিজনের সদস্যদেরকে নিয়ে আসলে তারা আনন্দ উপভোগ করছে। তবে সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে, বিশেষ করে লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এসব পয়েন্টে সব মিলিয়ে 50,000-এর বেশি পর্যটক কক্সবাজারে এখন অবস্থান করছে, সেটি পর্যটন ব্যবসায়ীরা বলছে। তবে আমরা লক্ষ্য করেছি সমুদ্র সৈকতের এই যে যেহেতু পর্যটক আসলে তাদের ব্যবসা হয়, সেক্ষেত্রে কিছুটা পর্যটক যারা ব্যবসায়ী রয়েছে তারা কিছুটা হতাশ। তবে আশা করছেন যেহেতু নির্বাচন শেষ হয়েছে, আগামী দিনগুলো তারা খুব ব্যবসায়ী বান্ধব, পর্যটন ব্যবসা বান্ধব আসলে তারা পরিস্থিতি পাবেন এবং বিপুল সংখ্যক পর্যটক আসবে, আবারও ভরে উঠবে ভালোবাসার রঙে কক্সবাজার সমুদ্র সৈকত। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সুজাউদ্দিন রুবেল। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। বাণিজ্য গেল 2 মাসের মধ্যে সর্বোচ্চ রয়েছে সয়াবিন বীজের দাম। তবে 4 সপ্তাহের মধ্যে সর্বনিম্নে বিক্রি হচ্ছে পাম তেল, কমছে সূর্যমুখী তেলের দাম। চীনে চাহিদা বৃদ্ধি পাওয়ায় গেল 2 মাসের মধ্যে সর্বোচ্চ রয়েছে সয়াবিন বীজের দাম। সপ্তাহ ব্যবধানে দাম 1.59% বেড়ে বুশেল প্রতি দাঁড়িয়েছে $11.33। মাস ব্যবধানে বেড়েছে 8.68%। চাহিদা কমায় গেল 4 সপ্তাহের মধ্যে সর্বনিম্নে বিক্রি হচ্ছে পাম তেল। সপ্তাহ ব্যবধানে দাম টন প্রতি 3.66% কমে নেমেছে $1023। মাস ব্যবধানে কমেছে 1.04%। কৃষ্ণ সাগরের সরবরাহ সংকটে স্থিতিশীল চাহিদা থাকায় সপ্তাহ ব্যবধানে সূর্যমুখী তেলের দাম 1.18% কমে প্রতি 10 কেজির দাম দাঁড়িয়েছে $16.85। মাস ব্যবধানে বেড়েছে 0.83%। চাহিদা বাড়ায় গেল সপ্তাহে প্রতি টন ক্যানোলার দাম 2.16% বেড়ে $495.72 হয়েছে। মাস ব্যবধানে দাম বেড়েছে 7.45%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশের বাইরের বাণিজ্যের খবর। তাইওয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় মার্কিন পণ্যের ওপর থেকে প্রায় সব শুল্ক প্রত্যাহার করবে তাইপে, আর তাইওয়ান থেকে আমদানি পণ্যের শুল্কের হার হবে 15%।
তাইওয়ানের সঙ্গে চূড়ান্ত দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে প্রায় সব শুল্ক প্রত্যাহার করবে তাইওয়ান। অন্যদিকে তাইওয়ান থেকে আমদানি করা পণ্যের শুল্ক 20 থেকে কমিয়ে 15% নামাবে যুক্তরাষ্ট্র। এই সমঝোতার ফলে এশিয়ার রফতানি প্রতিযোগিতায় তাইওয়ান এখন জাপান ও দক্ষিণ কোরিয়ার সমপর্যায়ে অবস্থান করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা তাইওয়ানের কোম্পানিগুলোর জন্য বৈশ্বিক সম্প্রসারণের বড় সুযোগ। জানান 2000-এর বেশি তাইওয়ানিজ পণ্য পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি পাবে। ফলে যুক্তরাষ্ট্রের রফতানি ক্ষেত্রে গড় শুল্ক কমে দাঁড়াবে 12.33%। শিউলি রোজা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিরঙ্কুশ জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি, পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। অন্তর্বর্তী সরকারের আমলে রিজার্ভ বাড়লেও রফতানি আয় কমায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। রাজধানীতে ঊর্ধ্বমুখী মুরগির বাজার, বাড়ছে সবজির দর, সরবরাহ সংকটই কারণ দাবি বিক্রেতাদের। স্থিতিশীল চাল সহ মুদি পণ্য নির্বাচনী ডামাডোলে জমেনি রমজানের বেচাকেনা। এবং বসন্ত ভালোবাসায় চাঙা যশোরের ফুল বেচাকেনা। কক্সবাজারে বেড়েছে পর্যটক আনাগোনা, মাতোয়ারা সমুদ্র স্নানে নিরাপত্তায় সজাগ টুরিস্ট পুলিশ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মাকসুম। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।